বন্ধুরা নমস্কার। উত্তরপ্রদেশ দিয়েই কি দেশে বিজেপির পতন শুরু হবে? উত্তরপ্রদেশ হারার মধ্য দিয়েই কি দেশে বিজেপির শাসন ব্যবস্থা ধরাশায়ী হবে? অর্থাৎ দেশে যে বিজেপির বারবারন্ত হয়েছিল 2014 পরবর্তী সময়ে, তার কি অবসান ঘটবে 2027 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে? আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন, না, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তার পতন প্রক্রিয়া শুরু হবে। কেউ কেউ বলবেন যে আসামের বিধানসভা নির্বাচনে হেরে গেলে পরে বিজেপির পতন প্রক্রিয়া শুরু হবে। কেউ কেউ বলতে পারেন যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই 5টির মধ্যে অধিকাংশ রাজ্যে হেরে গেলে পরে পতন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আমি বলবো যে উত্তরপ্রদেশ ভারতবর্ষে এমন একটি রাজ্য, যে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক এমএলএ রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক এমপি রয়েছে। অর্থাৎ লোকসভায় উত্তরপ্রদেশ থেকে 80 জন আপনার সাংসদ যান লোকসভাতে, আর বিধানসভাতে 403 জন আপনার এমএলএ বা বিধায়ক রয়েছেন। এই 403 জন বিধায়ক শুধুমাত্র যে রাজ্য সরকার গঠন করে বা করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা না, কিন্তু তাদের কারণে রাজ্যসভাতেও কোন দলের সদস্য সংখ্যা বেশি হবে সেটা নির্ভর করে। আর এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার থাকে। এবং সার্বিকভাবে যেহেতু দিল্লির একদম পার্শ্ববর্তী, যেহেতু দেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে গেছেন, সেহেতু উত্তরপ্রদেশের জাতীয় রাজনীতিতে বিরাট গুরুত্ব রয়েছে। সেই উত্তরপ্রদেশে এখন প্রচুর মানুষ, যারা নিজেদেরকে এতদিন অন্ধভক্ত বলতেন, যারা এতদিন বলতেন যে বিজেপিকে কোনোভাবেই 2047 সালের আগে ক্ষমতা থেকে সরানো যাবে না, যারা বলতেন যে নিজের প্রাণ গেলেও বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না, বিজেপিকে মরতে দম তক বিজেপিকে ভোট দিতে হবে, তারা এখন টিভির পর্দাতে এসে বলছেন সাংবাদিককে যে তারা এই জীবনে আর কোনো দিন বিজেপিকে ভোট দেবেন না। কেন বলছেন এই কথা? আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শঙ্করাচার্যের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, সেখানে যে বেদ বিদ্যার্থীদের শিখা ধরে টেনে তাদেরকে অপমান করা হয়েছে, জুতো পেটা করা হয়েছে, লাথি মারা হয়েছে, সেই ঘটনার পরে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে, এমনকি কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছে। সেই আক্রোশ মানুষ টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রকাশ করছেন, এবং তারা প্রকাশ করছেন যারা একেবারে বছরের পর বছর, দশকের পর দশক ধরে বিজেপি ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করার কথা ভাবতেও পর্যন্ত পারেননি। তারা এখন নিজেরাই বলছেন যে এখন আমরা আর কোনো দিন এদেরকে ভোট দেব না, কারণ এদের যে আসল চেহারাটা সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। চোখের সামনে এতদিন যে পর্দাটা ছিল, সেই পর্দা সরে গেছে। আপনাদের যাদের বিশ্বাস হয় না তাদেরকে আমি বলবো যে বিভিন্ন চ্যানেলে এখন দেখাচ্ছে, এবং সেই সমস্ত ভক্ত চ্যানেলে পর্যন্ত এই সমস্ত ইন্টারভিউ দেখানো হচ্ছে, যে সমস্ত ভক্ত চ্যানেল এতদিন ধরে কোনো অবস্থাতে একটু বিজেপির সমালোচনা দেখানোর আপনার ধৃষ্টতা করতে পারতো না, তারা এখন সেই সমস্ত স্টেটমেন্ট দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজন দুটো আলাদা রাস্তাতে চলতে শুরু করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেখানে কঠোরতার সঙ্গে আপনার শঙ্করাচার্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, শঙ্করাচার্যের এত বড় অপমান তিনি সহ্য করে, বরং তিনি আরো বেশি করে অপমান করার মানসিকতা দেখাচ্ছেন। আপনার কাল নেমে পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে শঙ্করাচার্যকে বলেছেন। সেখানে আপনার তারই মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, তিনি শঙ্করাচার্যকে আপনার শঙ্করাচার্য বলে সম্বোধন করছেন। অর্থাৎ একদিকে যোগী আদিত্যনাথের সরকার শঙ্করাচার্যকে, অবিমুক্তেশ্বরানন্দকে শঙ্করাচার্য মানতে একরকম ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করে আসছে, আর অন্যদিকে একই মুখ্যমন্ত্রী অধীনস্থ উপমুখ্যমন্ত্রী তাকে, অবিমুক্তেশ্বরানন্দকে শঙ্করাচার্য বলে সম্বোধন করছেন। ফলে বোঝা যাচ্ছে যে সংগঠনের ভেতরে দুটো আড়াআড়ি ভাবে ডিভিশন হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, এবং
দলের আভ্যন্তরীণ লড়াই এখন সামনে আসতে শুরু করেছে এবং তারা বুঝতে পারছে যে তাদের যে সমর্থন বেসটা, তাদের যে সমর্থকরা যারা এতদিন অন্ধের মতন তাদেরকে সমর্থন করতো, বিজেপি ছাড়া অন্য কোনো দলের কথা যারা শুনতে পর্যন্ত চাইতো না, তারা এখন প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছেন যে হিন্দুত্ববাদের ওপরে কোনো অপমান, হিন্দু মুনি ঋষিদের, হিন্দু সাধু সন্তদের কোনো অপমান তারা কোনো অবস্থাতে মেনে নিতে প্রস্তুত না। আর এটা যদি যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশেও হয় তাহলেও তারা কোনোভাবে এটাকে মানতে রাজি না। তারা যে কোনো অবস্থাতে এই মানে অত্যাচারে, অমানবিক ব্যবহারের তারা বিরোধিতা করতে প্রস্তুত, এবং বিরোধিতাটা তারা লুকিয়ে চুরিয়ে করছেন না, প্রকাশ্যে এসে করছেন। তার ফলে স্বাভাবিকভাবে এখন সবার মধ্যে একটা আপনার এই আলোচনা শুরু হয়ে গেছে। তাহলে কি 2027 সালের শুরুতে, মানে গত 2022-এ নির্বাচনটা হয়েছিল ফেব্রুয়ারি মার্চে, সেই হিসেব যদি আমরা ধরি তাহলে তো আগামী ফেব্রুয়ারি মার্চ, যেটা মানে 2027-এর, মানে এখন থেকে 1 বছর পরে তখনই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার কথা। এমনিতেই 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। একদিকে লোকসভাতে উত্তরপ্রদেশ থেকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে সার্বিকভাবে সারা দেশে। আর একটা ঘটনা হলো যে উত্তরপ্রদেশের যে বিধানসভা 403টি, এর মধ্যে অধিকাংশ বিধানসভা কেন্দ্রে আপনার সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট, তারা মেজরিটি পেয়ে গেছে অলরেডি 2024-এর লোকসভা নির্বাচনে। সেই মানে হিসেবে যদি দেখি তাহলে এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আরো ভোট কমে যায়, তাদের দলের মধ্যে যদি আরো বিদ্রোহ দেখা দেয় এবং দলের কট্টর সমর্থকরা যদি দল থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিরোধীদের দিকে চলে যায়, তাহলে আসন সংখ্যা আরো অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরপ্রদেশ যার হাতছাড়া হয়ে যায় তার পক্ষে দিল্লিতে ক্ষমতায় ফেরা সম্ভব হয় না। আপনারা জানেন যে কংগ্রেস দীর্ঘদিন উত্তরপ্রদেশে রাজত্ব করেছে, উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এসেছে, সে জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সবাই উত্তরপ্রদেশ থেকে। সেই উত্তরপ্রদেশ কংগ্রেসকে প্রচুর সমর্থন দিয়েছে, দিল্লিতে ক্ষমতা আপনার ভোগের সুযোগ দিয়েছে। সেই উত্তরপ্রদেশ যখন কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কংগ্রেস আপনার দেশের শাসন ক্ষমতা থেকে টাটা বাই বাই হয়ে গেছে, সেই জায়গাতে বিজেপির যে উত্থান হয়েছে সর্বভারতীয় রাজনীতিতে 2014-তে যে লোকসভা নির্বাচনে উত্থান হয়েছে, সেই উত্থানের পেছনে উত্তরপ্রদেশের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আপনারা দেখবেন 73টি আসন, 80টির মধ্যে 73টি লোকসভা আসন উত্তরপ্রদেশে বিজেপি জিতেছিল। তার মানে কি উত্তরপ্রদেশ ঢেলে দিয়েছিল বিজেপিকে, তার ফলে বিজেপি দুর্দান্ত রেজাল্ট করেছিল। আর উত্তরপ্রদেশ যখন মুখ ফেরাতে শুরু করেছে তখন লোকসভাতে আপনার 303 থেকে 240-এ নেমে গেছে। উত্তরপ্রদেশ মুখ ফিরিয়ে সমাজবাদী পার্টির দিকে আবার তার সমর্থন দিতে শুরু করেছে, মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে আবার ঝুঁকতে শুরু করেছে। অর্থাৎ এনডিএ কে টাটা বাই বাই করা শুরু করে দিয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্সকে আপনার ওয়েলকাম করা শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশ যদি কোনো কারণে 2027-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে আপনার টাটা বাই বাই করে দেয়, অর্থাৎ আদিত্যনাথের নেতৃত্বে বিজেপিকে যদি ক্ষমতা থেকে সরিয়ে দেয়, তাহলে 2029-এ বিজেপির পক্ষে কি দিল্লিতে ফিরে আসা সম্ভব হবে? তাহলে কি বিজেপির ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে? এরপরে অন্যান্য রাজ্যে যে বিধানসভা নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনগুলোতে কি আর সেই দাপটের সঙ্গে লড়াই করা বিজেপির পক্ষে সম্ভব হবে? শুধু টাকা দিয়ে, শুধু বড় লোকদের আপনার অর্থবল দিয়ে এবং ওই ইলেকশন কমিশন, ইডি, সিবিআই এগুলি দিয়ে কি ইলেকশন জেতা যায়? যদি জেতা যেত তাহলে তো সমস্ত রাজ্যেই বিজেপির শাসন আপনার থাকতো এখন পর্যন্ত। কিন্তু দেখা গেছে ইডি, সিবিআই ইত্যাদি থাকা সত্ত্বেও আপনার ঝাড়খণ্ডে জিততে পারেনি, জম্মু কাশ্মীরে জিততে পারেনি, এছাড়াও আরো অনেক রাজ্যে বিভিন্ন সময় 2014 পরবর্তী সময়ে পরাজিত হয়েছে। তাহলে এই এত কিছু থাকা সত্ত্বেও 2027-এ মানে আজকে থেকে 1 বছর পরের বিধানসভা নির্বাচনে কি বিজেপির সত্যি সত্যি পতন বিরাট ভাবে শুরু হয়ে যাবে? এখন কি তার কারণেই আতঙ্কিত বিজেপির নেতাকর্মীরা? আর তার কারণেই কি নরেন্দ্র মোদী, অমিত শাহর চেহারা এখন পানসে হয়ে গেছে? তার কারণেই কি যোগী আদিত্যনাথের চেহারার মধ্যে একটা ভয়ানক টেনশন চলে এসেছে? তার কারণেই কি বিজেপির কর্মীরা এখন গ্রাউন্ড স্তরে তারা বলতে শুরু করে দিয়েছেন যে আর কোনোদিন এই পার্টিকে ভোট দেব না? আগে বুঝতাম যে এরা হিন্দুত্ববাদের, হিন্দুদের ভালো করার জন্য হিন্দু সাধু সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা রাখেন, সম্মানে রাখেন। এখন বুঝতে পারছি যে না, সেগুলো শুধু ভাষণের কথা, আদতে বাস্তবে চিত্রটা ভিন্ন। তো এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রটা কি সত্যি সত্যি বিজেপির পতনকে ত্বরান্বিত করবে মনে হয় আপনাদের? মনে হলে জানান কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন।
ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।